বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল রিয়েলিটির উপর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ, প্রধানীয় প্রভাষক, আইসিটি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের পর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই বিষয়টিতে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের পরে আমাদের আজকের আলোচনায় আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে গত ক্লাসের কিছু ফিডব্যাক আমরা দেখেছি, তো সে জায়গা থেকে বলতে চাচ্ছি, প্রথমে তোমাদেরকে বলে নিচ্ছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা যাতে প্রথম থেকে এই বিষয়টিকে গুরুত্ব দেই। এই বিষয়টি প্রবর্তন হয়েছে খুব বেশি দিন হয় নাই। উচ্চ মাধ্যমিকে সবার জন্য এই বিষয়টি ম্যান্ডেটরি একটা সাবজেক্টে দেওয়া হয়েছে, আবশ্যিক একটা বিষয় হিসেবে আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই গত ক্লাসের ফিডব্যাকে বলেছো যে তোমরা কোন বইটি ফলো করবে, অনুসরণ করবে। তো কোন বইটি অনুসরণ করবে বা ফলো করবে এই বিষয়টিতে আমি বলবো যে বাজারে অনেক ভালো বই রয়েছে। তো ভালো বইয়ের মধ্যেও কিন্তু ভালো রয়েছে, বেস্ট অফ দ্য বেস্ট রয়েছে। তা আমরা যে বইগুলো ইতিপূর্বে ব্যবহার করে এসেছি, তো সে বিষয়গুলোর প্রেক্ষিতে বলবো বর্তমানে লেটেস্ট, আমরা যেটা বলি লেটেস্ট ইজ বেস্ট। তো লেটেস্ট ইজ বেস্ট এই বিষয়টাতে যে বলতে গিয়ে আমরা বলবো যে তোমরা কাগজ কলম কাছে নাও, সবাই কাগজ কলম পাশে নিয়ে বসো। আমি যে ইনফরমেশনগুলো দিব সেগুলো অবশ্যই নোট করবে। তো আমি প্রথমে বলছি যে তোমরা বই হিসেবে বর্তমানে বাজারে লেটেস্ট যে আবর্তন সেটা হচ্ছে যে অক্ষরপত্র পাবলিকেশনসের এজেড.এম. আসাদুজ্জামান স্যারের যে বইটি রয়েছে, অক্ষরপত্র পাবলিকেশনের এজেড.এম. আসাদুজ্জামান স্যারের যে বইটি রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই বইটি তোমরা অবশ্যই ফলো করবে। সো ইনফরমেটিভ একটি বই, এবং এই বই থেকে আমি ইতিপূর্বে যতটুকু দেখেছি সর্বোচ্চ বোর্ডগুলোতে সর্বোচ্চ কমন পড়ার একটা নিশ্চয়তা এখানে রয়েছে। এছাড়া বাজারে তোমরা একটা বই কখনোই কমপ্লিট প্রস্তুতির জন্য আসে না। তো তোমরা পাশাপাশি তোমরা প্রকৌশলী মুজিবুর রহমানের ভয়েজার পাবলিশার্সের বইটা রাখতে পারো। এছাড়া তোমরা মাহবুবুর রহমান স্যারের বইটাও রাখতে পারো। এছাড়া আমি বলবো যে এই বইগুলো তোমরা যদি রাখো, ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি খুব ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। তো একাদশ শ্রেণীর পাঠগণে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় নবীন শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এই ছবিটি লক্ষ্য করো। এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? যে এখানে দেখো এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আবার টেকনো ওরিয়েন্টেড একটা পরিবেশ, যেখানে দেখো তার চোখে মাথায় একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে। আমরা এই বিষয়টি লক্ষ্য করি। এই বিষয়টাকে আমরা যেটা বলি যে অনেকে এটাকে HMD অর্থাৎ হেড মাউন্টেন ডিসপ্লে বলে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা বিষয় দেখো, এখানে যে বিষয়টা, এখানেও একই আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সে বিচরণ করছে, অর্থাৎ সে পাখির মতো উড়ে বেড়াচ্ছে, বা সে এমন একটা গতিতে যাচ্ছে যেন প্রকৃত অবস্থায় আমরা যেগুলা কল্পনা করি, কল্পনায় জগতে ভাসছে, এরকম একটা বিষয় এখানে তুলে আনা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা ছবি দেখো। এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? যে আমরা মোবাইল ডিসপ্লেতে এমন একটা ভিডিও ধারণ করা হয়েছে যেটা আমার দিকে ধেয়ে আসছে, অর্থাৎ আমি যেন বাস্তবিকতই আমি ওই পরিবেশের মধ্যে ঢুকে যাচ্ছি, অর্থাৎ কল্পনায় যে বিষয়গুলো মাথায় আসতেছে এই বিষয়গুলাই আমি আমার বাস্তবতায় অর্থাৎ অনুভব করতেছি। আমি মানে বাস্তবের মতো অনুভব করতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এক ছাত্রী লিখছে মাহবুব স্যারের বই কিনেছি। হ্যাঁ, কিনতে পারো, মাহবুব স্যারের বই কিনতে পারো, তারপরে মুজিবুর রহমান স্যারের বইও কিনতে পারো। কিন্তু সাথে সাথে আমি বলবো অক্ষরপত্র পাবলিকেশন স্যার এজেড.এম. আসাদুজ্জামান স্যারের বইটা রাখবে তোমরা। এটা তোমাদেরকে অনেক হেল্প করবে, অর্থাৎ পূর্ণ প্রস্তুতিতে সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা
এখানে দেখতে পাচ্ছি, দেখো এই ছবিটি, এখানে এই ছবিটিতে দেখো এখানে ডেটা গ্লোভস, হাতে যে ডিভাইসটা রয়েছে এটাকে ডেটা গ্লোভ বা হ্যান্ড গ্লাভস বলা হচ্ছে। এই ডেটা গ্লোভস, মাথার মধ্যে দেখো একটা বিশাল একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে বিভিন্ন সেন্সরযুক্ত, এটাকে বলা হচ্ছে হেড মাউন্টেন ডিসপ্লে। তো এই যে উপাদানগুলো, এগুলা নিয়ে আমরা পরে কথায় আসছি। তাহলে দেখো এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে হেড মাউন্টেন ডিসপ্লেতে সে মস্তিষ্ককে ধরার চেষ্টা করছে। আসলে এটা আমরা কল্পনায় ভাবি যে আমার ব্রেনটাকে আমি ধরতে পারবো কিনা। তাহলে দেখো একটা ব্রেন বা মস্তিষ্ক এমন একটা জগতে বিচরণ করা হচ্ছে যেখানে প্রকৃত অর্থেই আমরা ওই জগৎটার মধ্যে ঢুকে যাচ্ছি, অর্থাৎ কল্পনার জগতে আমরা ঢুকে যাচ্ছি। বাস্তবিকতই আমরা অনুভব করতেছি যে ওই জগতের মধ্যে আমরা চলে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকজন লিখছে যে মাহবুব রহমান স্যারের বই কিনেছে। আমি বলবো যে হ্যাঁ কিনো, নো প্রবলেম, কিন্তু সাথে সাথে তোমরা অক্ষরপত্র বইটাও রাখো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এমন একটা জগৎ যেখানে আমরা মনে হচ্ছে যেন আমরা ওই জায়গায় চলে গেছি। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন একটা ভিজুয়াল পরিবেশ তৈরি হয় ভার্চুয়ালিটির মাধ্যমে যে বাস্তবিকতা আমাদেরকে মনে হয় যেন আমরা ওখানে চলে গেছি, অর্থাৎ ওই জায়গার মধ্যে আমরা অবস্থান করছি। বাস্তবিকতা যেটা সত্য না, কল্পনার জগতে বাস্তবের মতো বিচারণ করা, এটাই হচ্ছে এই বিষয়টা। তো আমরা এই যে সবগুলা বিষয় বলে আমরা এই বিষয়টাতে একটু বলি, এই যে এতক্ষণ পর্যন্ত যে চিত্রগুলা দেখালাম, প্রিয় শিক্ষার্থীরা কি মনে হচ্ছে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা যাচ্ছে? তাহলে এটা বুঝতে আর বেশি বাকি নেই যে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা যাচ্ছি। আমি বারবার বলছি বাস্তবতা, কল্পনা এবং বাস্তবতা, অর্থাৎ এই দুইটা বিষয়ের সংমিশ্রণ যেখানে আছে, যাকে বাস্তবতা বা আমরা যেটা বলি ভার্চুয়াল রিয়েলিটি। আমরা আসলে এতক্ষণ পর্যন্ত যে ছবিগুলো দেখালাম, এই ছবির নিরিখে আমরা বলবো যে আমরা যে বিষয়টা আলোচনা যাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, যাকে বাংলায় বলে বাস্তবতা। প্রিয় শিক্ষার্থীরা, আরেকজন ছাত্র লিখেছো যে তুমি বোর্ডের বই কিনেছো। হ্যাঁ, বোর্ডের বই অবশ্যই কিনবে, অবশ্যই বোর্ড যেটা নির্ধারণ করে দিয়েছে কিনবে। কিন্তু উচ্চ মাধ্যমিক আমাদের যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসে আমাদের প্রচুর তথ্য গেদার করতে হয়। সেই জন্য আমি বলবো যে আমি যে বইগুলো বলেছি ওই বইগুলোও পাশাপাশি রাখবে। তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য থাকলে একটা বই কিনবে। একটি বইয়ের দাম খুব বেশি না। তো প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল রিয়েলিটির আলোচনায় আসছি আমরা। তো আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি এই বিষয়টি শিখে কি শিখবো, তোমরা কি শিখতে পারবে এখানে, ভার্চুয়ালিটি কি তা বলতে পারবা, ভার্চুয়ালিটির উপাদানসমূহ কি সে সম্পর্কে তোমরা বলতে পারবা, ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার উল্লেখ করতে পারবা, প্রাত্যহিক জীবনে ভার্চুয়ালিটি আমরা কিসে ব্যবহার করতে পারি এই বিষয়টি উল্লেখ করতে পারবা, ভার্চুয়ালিটির সুফলগুলো ব্যাখ্যা করতে পারবা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনায় থাকবে এবং এইসব বিষয় তোমরা খুব ভালো করে বলবেন। প্রিয় শিক্ষার্থীরা, নুসরাত জাহান লিখেছে যে স্যার বইয়ের নামগুলো আবারও বলুন। আবারও বলছি তোমাদেরকে, বইগুলো হচ্ছে অক্ষরপত্র পাবলিকেশনসের তথ্য যোগাযোগ প্রযুক্তি, যা প্রফেসর এজেডএম আসাদুজ্জামান স্যারের, এছাড়া প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের আছে, মাহবুবুর রহমান স্যারের বই আছে। এই বইগুলো তোমরা সংগ্রহ করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টিতে বলছি এখানে দেখো ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা অবশ্য কাগজ কলম পাশে নিয়ে বসেছো, তোমরা এই বইয়ের তোমরা লিখো যে ভার্চুয়াল রিয়েলিটি তথা বাস্তবতা বলতে আসলে কি বোঝায়। এক কথায় আমরা বলবো ভার্চুয়াল রিয়েলিটি আসলে একটি 3 ডাইমেনশনাল পজিশন, অর্থাৎ 3 ডাইমেনশনাল 3D অবস্থা, যে বিষয় যার মাধ্যমে উপস্থাপন করা যায় সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আমরা আরেকটু যদি সংজ্ঞাটাকে এইভাবে বলি যে ভার্চুয়ালিটি তথা অপ্রকৃত বাস্তবতা, খেয়াল করো, অপ্রকৃত বাস্তবতা। আমরা এখানে বলি যে ভার্চুয়ালিটি হচ্ছে অপ্রকৃত বাস্তবতা, যেটা বা বাস্তবতা হচ্ছে প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের ধারণা বা বাস্তবের অনুভূতি সৃষ্টি করতে সক্ষম। বাস্তব নয় কিন্তু বাস্তবের ধারণা বা বাস্তবের অনুভূতি সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনা নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনই হচ্ছে ভার্চুয়ালিটি। তাহলে আমরা ভার্চুয়ালিটি বলতে বুঝবো যে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভূতির উদ্রেক করে এমন একটি ব্যবস্থাই হচ্ছে 3D অ্যানিমেশন বা 3D অবস্থায় হচ্ছে, ত্রিমাত্রিক অবস্থায় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা, যাতে প্রতিমা নির্মাণ বা সিমুলেশন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে মানুষের কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য
বাস্তবতা পরিবেশের সাথে সংযোগ স্থাপন করতে পারে বা উপলব্ধি করতে পারে। অপ্রকৃত বাস্তবতাতে সদ্যায়িত পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতো মনে হতে পারে। এক্ষেত্রে অনেক সময় অপ্রকৃত বাস্তবতা থেকে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়, আবার অনেক সময় সদ্যায়িত পরিবেশ বাস্তব থেকে আলাদা হতে পারে, যেমন অপ্রকৃত বাস্তবতা নির্ভর কম্পিউটার খেলাসমূহ, কম্পিউটার গেমস সমূহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা বলবো যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়, কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটা পরিবেশ যেখানে সিমুলেশন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কল্পিত বস্তুগুলোকে বাস্তবের মতো উপস্থাপন করা হয়। অর্থাৎ বাস্তব আর কল্পনার জগতে অনেকটাই পার্থক্য করাটা এখানে কঠিন হয়ে যায়। আমরা অনেকেই বাস্তবিকতা, ধরো আমি যদি বলি, আমাদের অনেকেই আমাজন অববাহিকায় যাওয়া সম্ভব হবে না, কিন্তু আমরা 3D অ্যানিমেশনের মাধ্যমে আমাজন অববাহিকাকে আমরা উপভোগ করতে পারবো, আমরা এই ভার্চুয়ালিটির মাধ্যমে উপভোগ করতে পারবো। আমাদের অনেকের পক্ষে হয়তো চাঁদে যাওয়া সম্ভব না, আমরা সৌরজগতের গ্রহাণুপুঞ্জের অবস্থান ওখানে গিয়ে পৌঁছা সম্ভব না, কিন্তু আমরা ভার্চুয়ালিটির মাধ্যমে সেখানেও পৌঁছতে পারবো, ওই বিষয়গুলো সম্পর্কেও জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ভার্চুয়াল রিয়েলিটি তথা ভার্চুয়ালিটি কি এই বিষয় সম্পর্কে কথা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ভার্চুয়ালিটির উপাদানগুলো কি। আমরা বলবো যে ভার্চুয়ালিটি উপভোগ করতে অথবা ভার্চুয়ালিটির পরিবেশটা তৈরি করতে কি কি উপাদান ব্যবহার করব। এক হচ্ছে, তোমরা কাগজ কলম পাশে নিয়েছো, অবশ্যই লিখো। ভার্চুয়ালিটির উপাদানগুলো হচ্ছে, এক, হেড মাউন্টেড ডিসপ্লে যাকে HMD বলে। দুই, ডেটা গ্লোভস যেটা হাতে ব্যবহার করা হয় সাধারণত। তিন, একটি পূর্ণাঙ্গ বডি স্যুট যেটা সমস্ত গায়ে পরিধান করা হয়। চার, উচ্চমানের অডিও ব্যবস্থা যা দিয়ে আমরা শুনতে পারবো, অডিও ব্যবস্থা, উচ্চমানের অডিও ব্যবস্থা। পাঁচ, রিয়েলিটি ইঞ্জিন ব্যবহার করতে পারবো, রিয়েলিটি ইঞ্জিন। ছয়, বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করতে পারবো। সাত, বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করতে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে এগুলোই হচ্ছে ভার্চুয়ালিটির প্রধান উপাদান। আবার বলছি, হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভ, একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, উচ্চমানের অডিও ব্যবস্থা, রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সেন্সর, বিভিন্ন সিমুলেশন, মডেলিং, গ্রাফিক্স সফটওয়্যার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে আমরা কোন কোন উপাদানগুলো ব্যবহার করে ভার্চুয়ালিটি উপভোগ করতে পারবো, ভার্চুয়ালিটির মতো ত্রিমাত্রিক অবস্থা উপভোগ করতে পারবো, অর্থাৎ কল্পনার জগৎকে বাস্তবের মতো অনুভব করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই বিষয়গুলোতে দেখাই। দেখো, কোনটাকে হেড মাউন্টেড ডিসপ্লে বলা হচ্ছে। এ হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, যেটা সাধারণত মাথা, মুখমণ্ডল অর্থাৎ কোফাল এই অংশটিতে ব্যবহার করা হচ্ছে। এছাড়া দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো এখানে ডেটা গ্লোভস ব্যবহার করা হচ্ছে, ডেটা গ্লোভসের ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া এটা হচ্ছে আমরা একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, এই পূর্ণাঙ্গ বডি স্যুটে আমরা কী কী ছবি, বডি স্যুটের কী অবস্থা সে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিছু ভিজুয়াল, অডিও ভিজুয়াল ব্যবস্থা দেখা যাচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লের পাশাপাশি। এটা দেখতে অডিও ডিভাইস, উচ্চমানের অডিও ব্যবস্থা, এই ব্যবস্থা এখানে। এছাড়া এখানে দেখো রিয়েলিটি ইঞ্জিন, আমরা এখানে যে বস্তুটার একটা ডিভাইস বা একটা যন্ত্রের উপর বসে আছে, এখানে আমরা রিয়েলিটি ইঞ্জিন বলা হচ্ছে এটাকে। এটা একটা বিষয়, এটাও ভার্চুয়ালিটিতে ব্যাপকভাবে ব্যবহার হয়। এছাড়া আমরা দেখো এখানে যে ছবিটি দেখানো হয়েছে, দেখো এটাকে বিভিন্ন ধরনের সেন্সর এখানে রয়েছে, বিভিন্ন ধরনের এখানে যেটা বলা হচ্ছে, দেখো সেন্সরগুলো ব্যবহার হচ্ছে। তো এই সেন্সরগুলোতে আমরা যেটা দেখতে, প্যানোরামিক হেলমেট ব্যবহার করা হচ্ছে, ইয়ার উইন্ড ইফেক্ট দেখানো হচ্ছে, স্টিরিও অডিও সিস্টেম, ব্যাক ইফেক্ট, স্প্রে এয়ার ইফেক্ট, লেগ সুইপ ইফেক্টস ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো অবশ্যই দেখব। এই উপাদানগুলো আমরা দেখালাম ইন্ডিভিজুয়ালি। তাহলে এখানে দেখো বিভিন্ন ধরনের সিমুলেশন এখানে ব্যবহার করেছে। এখানে বসলে কি মনে হচ্ছে, আমি যেন একটা হাইওয়েতেই অবস্থান করছি নাকি? তাহলে সিমুলেশনের মাধ্যমে আমরা এমন একটা পরিবেশ তৈরি করছি যে প্রকৃত অর্থে আমি যেখানে অবস্থান করি না কেন, আমার মনে হবে যেন আমি মানে বাস্তব কোনো একটা পরিবেশে অবস্থান করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সিমুলেশনের কথা বলা হয়েছে। তো সিমুলেশন সম্পর্কে একটু বলি তোমাদেরকে। সিমুলেশন কি? কম্পিউটার বিজ্ঞানীরা যে কোনো পার্থিব বিষয়, যেমন প্রাণী, যন্ত্রপাতি, প্রাকৃতিক ঘটনা ইত্যাদি কম্পিউটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেন, অর্থাৎ বাস্তব বিষয়সমূহের একটি কম্পিউটার মডেল তৈরি করার চেষ্টা করেন, আর একেই সিমুলেশন বলে। প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার বিজ্ঞানীরা
যে কোনো পার্থিব বিষয় যেমন প্রাণী, যন্ত্রপাতি, প্রাকৃতিক ঘটনা ইত্যাদি কম্পিউটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেন। অর্থাৎ বাস্তব বিষয়সমূহের একটি কম্পিউটার মডেল তৈরি করার চেষ্টা করেন, আর একেই সিমুলেশন বলে। তার মানে আমরা বলবো যে কম্পিউটার নিয়ন্ত্রিত কম্পিউটারের মাধ্যমে কোনো একটি বাস্তব বিষয়কে যদি আমরা উপস্থাপন করি তাহলে সেটাকেই বলা হবে সিমুলেশন। অর্থাৎ এখানে প্রাণী, যন্ত্রপাতি, প্রাকৃতিক ঘটনা ইত্যাদি কম্পিউটার মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়, অর্থাৎ বাস্তব বিষয়সমূহের একটি কম্পিউটার মডেল তৈরি করার চেষ্টা করা হয়, যাকে সিমুলেশন বলে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি টেলিপ্রেজেন্স এই বিষয়টির উপরে বলি। দেখো, ভার্চুয়াল রিয়েলিটিতে তোমরা একটু কাগজ কলমে অবশ্যই লিখতেছো। ভার্চুয়াল রিয়েলিটিতে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কমপক্ষে 3টি কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বলা হচ্ছে যে ভার্চুয়ালিটিতে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কমপক্ষে 3টি কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রিত। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয় সেগুলো হচ্ছে শব্দ, দৃষ্টি, মস্তিষ্ক, স্পর্শ, টেলিপ্রেজেন্স। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয় শব্দ, দৃষ্টি, মস্তিষ্ক, স্পর্শ, টেলিপ্রেজেন্স। প্রশ্ন হতে পারে যে শব্দ বুঝলাম, দৃষ্টি বুঝলাম, মস্তিষ্ক বুঝলাম, স্পর্শ বুঝলাম, কিন্তু টেলিপ্রেজেন্সটা কি? আসো আমরা টেলিপ্রেজেন্সের সংজ্ঞাটা একটু লিখে নেই। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে কোনো স্থানে উপস্থিত না থেকেও উক্ত স্থানে বা ঘটনার সময় নিজের উপস্থিতি উপলব্ধি করাই হলো টেলিপ্রেজেন্স। সাপোজ আমরা এরকম বহু ঘটনা দেখি যেগুলাতে আমরা সরাসরি ওখানে উপস্থিত হতে পারি না, কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করা হয় যে আমি মনে হয় যেন আমরা ওখানে অবস্থান করছি। অর্থাৎ বাস্তবিকতা ওখানে অবস্থান না করলেও বাস্তবের মতো অনুভূতি উদ্রূপ করে এমন একটি ব্যবস্থা হচ্ছে টেলিপ্রেজেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে টেলিপ্রেজেন্সের সংজ্ঞাটা আবার একটু বলি। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে কোনো স্থানে উপস্থিত না থেকেও উক্ত স্থানে বা ঘটনার সময় নিজের উপস্থিতি উপলব্ধি করাই হলো টেলিপ্রেজেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটু লিখে নেব। আমরা একজন ছাত্রী লিখেছেন, স্যার আপনি কি বোর্ড বই থেকে পড়াচ্ছেন? আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেকগুলা বই ফলো করি, তন্মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে যে বইটি সেটি হচ্ছে অক্ষরপত্র পাবলিকেশনসের বই। ওই বইটা থেকে যেমন আমি অনেকগুলা বইতে এই বিষয়টি পাইনি। খেয়াল করো, ভার্চুয়াল রিয়েলিটির ধাপসমূহ আমাদের প্রায়ই দেখা যায়, আমাদের প্রশ্ন আসে ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে কাজ করে, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির কৌশলটা কী। তো এটা অনেক বইতেই নেই, কিন্তু অক্ষরপত্র পাবলিকেশনসের বইতে এই বিষয়টি আছে। তো আমি সেখান থেকে তুলে ধরছি ভার্চুয়াল রিয়েলিটির ধাপসমূহ কী কী। প্রথমত, কম্পিউটারে তৈরি ত্রিমাত্রিক ছবি দিয়ে ভার্চুয়াল পরিবেশ তৈরি করতে হয়। প্রথমে কি করতে হয়? কম্পিউটারে তৈরি ত্রিমাত্রিক ছবি দিয়ে ভার্চুয়াল পরিবেশ তৈরি করতে হয়। 1। 2 হচ্ছে কারীর গতিবিধি অনুসরণ করে ত্রিমাত্রিক ছবি অনুসারে পরিবর্তন করতে হয়, গতি পরিবর্তন করতে হয়। 3। ডান দিকে তাকালে যাতে ডান দিকের ছবি দেখায় সে বিষয়টি ব্যবস্থা করতে হয়। 4। গেমে, অর্থাৎ আমরা কম্পিউটার গেমসের কথা বলছি, গেমে শত্রু সামনে এলে প্রয়োজন অনুসারে হাত নেড়ে তার সঙ্গে লড়াই করতে হবে, এই বিষয়টি এখানে দিতে হয়। 5। এই নাড়াচাড়াগুলো অনুসরণ করার জন্য সেন্সর ব্যবহার করতে হয়। তো এই ধাপসমূহ অবশ্যই তোমরা লক্ষ্য করবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে যে ভার্চুয়ালিটি কৌশল কি, ভার্চুয়ালিটি কীভাবে কাজ করে, ভার্চুয়ালিটির ধাপসমূহ। তো এই বইটি, এই কথাগুলি কিন্তু আমি অনেক বইতে পাই নাই, যেটা আমি অক্ষরপত্র পাবলিকেশনসের বইতে পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই একাধিক বই অনুসরণ করতে পারো। আমি বলবো একটি বই কমপ্লিট প্রস্তুতিতে ভূমিকা রাখে না, সেজন্য বলছি যাদের সামর্থ্য আছে অবশ্যই একাধিক বই সংগ্রহ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে যাব প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কী সুফল আছে। দেখো, আমরা বলছি ভার্চুয়াল রিয়েলিটির অনেক সুফল, অনেক অবদান আর অনেক সুবিধা। আসলে কি কি সুবিধা তার বিষয়ের উপরে আমি একটু সংক্ষেপে আলোচনায় যাব যে ভার্চুয়াল রিয়েলিটির সুফল শিক্ষাক্ষেত্রে কিভাবে সুফল দিচ্ছে। দেখো, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক জটিল বিষয়সমূহ সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। আমরা সাধারণত দেখে সবচেয়ে বেশি শিখি, তাই না?
বাচ্চারা আমরা যে যারা মাত্র পড়ালেখা মানে অক্ষর জ্ঞান, তারা কিন্তু দেখে শিখে প্রথমে। পৃথিবীতে আমরা যখন প্রথম হাঁটি হাঁটি পা পা করে বড় হই, আমরা কিন্তু শিখি দেখে। তো আমরা প্রথমে দেখে শিখি, তারপরে আমরা শুনে শিখি, তারপরে আমরা লিখে শিখি, তারপরে আমরা কেউ বললে শিখি। তো আমি যে পদ্ধতিতে এখন তোমাদের কাছে যাচ্ছি সেটা হচ্ছে বলছি, তোমরা শুনছো। এটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ। তো প্রথম ধাপ যেটা দেখে শিখা, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যে 3D অ্যানিমেশন মুভিগুলো তৈরি হয়, সেগুলো দেখেও কিন্তু আমরা শিখতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা অনেক সহজভাবে অনেক জটিল বিষয়গুলো উপস্থাপন করতে পারি। তো এখানে একটা কথা বলে দিচ্ছি যে জ্যোতির্বিজ্ঞানের সৌরজগতের গ্রহ, গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন, প্রকৃতি, গতিবিধি ইত্যাদি সম্পর্কে আমরা সহজে জ্ঞান লাভ করতে পারি ভার্চুয়ালিটির মাধ্যমে, যেটা প্রকৃত অর্থে করা সম্ভব নয়। এবার আসো চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়ালিটির মাধ্যমে উন্নত বিশ্বে, আমরা এখানে বানানটা ভুল আছে, উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদান, সার্জিক্যাল প্রশিক্ষণে এমআইএসটি, ল্যাপারোস্কোপিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। এছাড়া আরও অনেকগুলো বিষয় রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি। দেখো, ড্রাইভিং প্রশিক্ষণে, যেটা বাস্তবিকত আমরা বলি যে রাস্তায় যদি ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটা কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বাস্তবের মতো প্রশিক্ষণ দিতে পারি, সেটা ভার্চুয়াল রিয়েলিটি। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায়, রাস্তার যে ট্রাফিক ব্যবস্থাপনাটা আছে সেটা আমরা খুবই বৈজ্ঞানিক পদ্ধতিতে, সায়েন্টিফিক ওয়েতে কিন্তু আমরা ভার্চুয়ালিটির মাধ্যমে দেখাতে পারি এবং ব্যবস্থাপনাটা শেখাতে পারি। ফ্লাইট সিমুলেশনে দেখো, আমরা যেমন বিমান নভোচারীরা বা আমরা বলি যে বৈমানিকরা যে প্রশিক্ষণ নেয়, সেখানে বা ওই জায়গায় যে কাজগুলো করা হয়, এটা যদি আমরা ভার্চুয়ালিটির মাধ্যমে শিখাই, সেটা অনেক বেশি ইফেক্টিভ হয়, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। মহাশূন্য অভিযানেও আমরা এই ভার্চুয়ালিটি প্রয়োগ করতে পারি। সামরিক ক্ষেত্রে বিভিন্ন মোহনায় আমরা ভার্চুয়ালিটির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করতে পারি। নগর পরিকল্পনায় একটা নগর কেমন হবে সেই বিষয়টাও আমরা ভার্চুয়ালিটির মাধ্যমে প্রয়োগ করতে পারি। শিল্প কারখানায় আমরা এই খুবই নিখুঁতভাবে ভার্চুয়ালিটির বিষয়গুলো প্রশিক্ষণের মাধ্যমে নিতে পারি। কম্পিউটার গেমস তৈরিতে তো ব্যাপকভাবেই ভার্চুয়ালিটি ব্যবহার হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারের সুফল। আমরা এই সকল ক্ষেত্রে ভার্চুয়ালিটি ব্যবহার করে সফলতা পেয়েছি, সফল হতে পারি, এই সম্পর্কে বিস্তারিত বইতে রয়েছে। অক্ষরপত্র পাবলিকেশনসে খুব সুন্দর করে লেখা আছে বইতে, যেটা মাসাদুজ্জামান স্যারের বইতে। তোমরা সেখান থেকে অবশ্যই নোট করবে। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে টপিক্সের উপরে ক্লাসগুলো নিচ্ছি, এই যে টপিক্সের উপরে তোমরা একটা হোমওয়ার্ক খাতা তৈরি করবা। এই হোমওয়ার্ক খাতায় তোমরা এই বিষয়গুলা অবশ্যই সুন্দর করে নোট করবা, নোট করে শিখবা। আমরা অবশ্যই যখন স্বাভাবিক সময় ফিরে আসবে, আমরা ওই সময় তোমাদের কাছে যাব এবং তোমাদের এই হোমওয়ার্কগুলো দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলছি যে তোমরা যারা বই কিনো নাই এখনও, তারা বই কিনে ফেলো। বই অবশ্যই বাজার থেকে তোমরা, আমি যে বইটি বলছি ওই বইটি কিনবে, পাশাপাশি তোমরা একাধিক বই সংগ্রহ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসবো প্রাত্যহিক জীবনে ভার্চুয়ালিটির কুফল কি। দেখো, আমরা অনেক সুফল বলেছি, এই সুফলের পাশাপাশি কিছু কুফলও আছে। এই যে আমরা যন্ত্র নির্ভর একটা ব্যবস্থায় চলে যাচ্ছি, এই যন্ত্র নির্ভর ব্যবস্থায় অনেক জটিলতা রয়েছে এবং এখানে অনেক টাকা পয়সার ব্যাপার রয়েছে। তাই এই যন্ত্রপাতির ব্যবস্থা করা, এগুলো অনেক ব্যয়বহুল। এটা একটা অবশ্যই বাজে, মানে নেগেটিভ দিক, নেতিবাচক দিক। এছাড়া আছে আমরা যেটা বলা হচ্ছে যে ভার্চুয়ালিটির যন্ত্রের ব্যবহারের অতি ব্যবহারে ডিহিউম্যানিটাইজেশন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের মধ্যে মানবতা বোধ জাগ্রত হচ্ছে না। আমাদের মধ্যে মানবীয় সম্পর্কগুলা, মানবীয় যে সম্প্রীতিগুলা, মানবীয় যে যোগাযোগগুলা, সেগুলা থাকছে না। আমরা এখন সবাই ডিহিউম্যানিটাইজেশনে চলে যাচ্ছে। অর্থাৎ মানুষ হিসেবে আমরা যন্ত্রের মধ্যে আমরা নিজেদেরকে আবদ্ধ করে ফেলছি। এতে কি হচ্ছে, একটা পর্যায়ে দেখা যাবে যে আমরা যে সামাজিক জীব, সেই অবস্থাটা আমাদের থাকছে না। আমরা অসামাজিক হয়ে যাচ্ছি, আনসোশ্যাল হয়ে যাচ্ছি এই যন্ত্র ব্যবহারের কারণে। আগে দেখা যেত আমরা একজনের সাথে দেখা করতে যাওয়া, এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে একজনের সাথে গিয়ে কথা বলতাম।
আজকে আমরা সেটা করছি না, আমরা আজকে ঘরে বসে ফোনে কথা বলছি, এতে কিন্তু আগের যে হৃদ্যতা সেটা আর তৈরি হচ্ছে না, ধীরে ধীরে আমাদের সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তো এই ডিহিউম্যানিটাইজেশনের ফলে আমরা ধীরে ধীরে আমাদের এই মানব সমাজের যে সামাজিকতা, এই বিষয়টি আশঙ্কার মধ্যে পড়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে কল্পনার জগতে বসবাস করছি, অনেক সময় এমনটা হয় যে বাস্তব আর কল্পনার মধ্যে আমরা পার্থক্য করতে ব্যর্থ হয়ে যাই। এতে কি হচ্ছে, পৃথিবীতে চরম একটা অনিশ্চয়তা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি এখন আশঙ্কা সৃষ্টি করেছে। এছাড়া আমরা যেহেতু ডিভাইস ব্যবহার করছি, আমরা সারাক্ষণ এই মোবাইল ডিভাইস, কম্পিউটার নিয়ে আমরা সারাক্ষণ বসে থাকি, এতে আমাদের চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা হেডফোন কানের মধ্যে দিয়ে ব্যবহার করতেছি সারাক্ষণ, এতে আমাদের শ্রবণ শক্তিও হ্রাস পেতে পারে, এমনকি আমাদের শ্রবণ শক্তি শেষও হয়ে যেতে পারে। তো এই আশঙ্কাগুলো রয়েছে এবং এগুলা ব্যাপকভাবে হচ্ছেও। তাই আমাদের এই যন্ত্র ব্যবহারের ক্ষেত্রেও আমাদের কিছু লিমিটেশন থাকতে হবে এবং আমাদের টলারেবল একটা অবস্থায় রাখতে হবে যন্ত্রগুলা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির কুফল। তো প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল রিয়েলিটির উপরে আমরা যতটুকু আলোচনা করলাম তার মধ্য থেকে তোমরা অবশ্যই জানতে পেরেছো ভার্চুয়াল রিয়েলিটি কী। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কী এটা একটু বলে দিচ্ছি যে ভার্চুয়াল রিয়েলিটি কি, আবার বলছি কল্প বাস্তবতা, ভার্চুয়াল রিয়েলিটি বা কল্প বাস্তবতা। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি, এই বিষয়টা আমরা বলবো যে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভূতির উদ্রেক করে এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থাকেই বলা হবে ভার্চুয়াল রিয়েলিটি বা কল্প বাস্তবতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে হেড মাউন্টেড ডিসপ্লে কি, এটা কিভাবে কাজ করে বিষয়টা তোমরা শিখবা, রিয়েলিটি ইঞ্জিন কিভাবে কাজ করে, বিভিন্ন সিমুলেশন কি, এই বিষয়গুলো অবশ্যই তোমরা দেখবে। তো এখন আমি একটা প্রশ্ন তোমাদের কাছে করি, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় নিচের কোনটি? বায়োলজিক্যাল ডাটা ব্যবহার করা হয়, হ্যান্ড জিওমেট্রি ব্যবহার করা হয়, দ্বিমাত্রিক সিমুলেশন ব্যবহার করা হয়, না ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহার করা হয়? সঠিক উত্তর কি হবে? আমরা বারবার বলেছি 3D বলেছিলাম না, 3 ডাইমেনশনাল। তার মানে কি, ভার্চুয়ালিটিতে ব্যবহৃত হয় ত্রিমাত্রিক সিমুলেশন, ত্রিমাত্রিক সিমুলেশন এটি ব্যবহৃত হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। দ্বিতীয়ত হচ্ছে কোনটি ভার্চুয়াল রিয়েলিটির অংশ নয়? এখানে 4টা অপশান আছে: অবগাহন অর্থাৎ কোনো কিছুর মধ্যে বিচরণ করা, কল্পনার জগৎ, মিথস্ক্রিয়া, আন্তর্জাতিকীকরণ। তাহলে কোন অপশানটি হবে? ভার্চুয়ালিটির অংশ নয় কোনটি? তাহলে আমরা বুঝতে পেরেছি এটা আন্তর্জাতিকীকরণ। তৃতীয় যে প্রশ্নটি, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কি ভার্চুয়ালিটি, ইন্টারনেট, ক্রায়োসার্জারি, না ভিডিও কনফারেন্সিং? তাহলে উত্তর কি হবে? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি হবে, তাই না? তাহলে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আনসারও করে দিচ্ছ কোনটা ক হবে না খ হবে না গ। আমার খুবই ভালো লাগছে তোমাদের এই রিয়াকশান। তো এটা খুবই আমি অত্যন্ত মুগ্ধ এবং আমি খুবই আনন্দিত যে আমার ছাত্রীরা তারা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখছে এবং তারা তাদের রেসপন্সও করে যাচ্ছে। তাদের প্রতিক্রিয়া দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলবো যে টেকনোলজিরও কিছু ব্যাড সাইড আছে। যদি আমরা টেকনোলজিতে এই ব্যাড সাইডগুলো আমাদের পক্ষে ধীরে ধীরে আমরা দূর করতে পারবো। এখানে সাউন্ড ইফেক্ট একটা বিষয় আছে, যে অনেক সময় বাইরের সাউন্ড আসে, বাইরের সাউন্ডগুলো থেকে আমরা যদি দূরে থাকতে পারি তাহলে। এছাড়া আমাদের দেখা যাচ্ছে যে আমাদের টোটাল এয়ার টাইট একটা ক্রোম যদি না হয়, অথবা এয়ার টাইট রুমে যদি অন্য কারো অনুপ্রবেশ থাকে, এই বিষয়গুলো থাকলে আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে কিছুটা সমস্যা হবে। তবে আমাদের যদি চেষ্টা থাকে, আমাদের যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, এই সমস্যাগুলো উঠতেও মানে অ্যাভয়েড করো, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে পারবো, খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমি খুব শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের উপস্থিতিকে আমি অভিনন্দিত করছি। এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোতেও তোমরা এভাবেই থাকবা, উপস্থিত থাকবা এবং উপস্থিত থেকে আমাদের ক্লাসগুলোকে সফল করবা, নিজেদের প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যাবা।
তো আমি আবারও বলছি, তোমাদের সাথে স্বাভাবিক ক্লাসে গেলে খুব ভালো হতো, তোমাদের সামনাসামনি আমরা তোমাদের রিয়াকশানগুলো দেখতে পারতাম। কিন্তু আজকে বৈশ্বিক যে মহামারী অবস্থা, এই অবস্থায় তোমাদেরকে আমরা ডাকতে পারছি না। এই জন্য আমাদেরও খারাপ লাগছে। পাশাপাশি আমি বলবো যে তোমরা আমাদের সাথে আমার এই ক্লাসে দেখো, প্রথম ইয়েতেই আমার মোবাইল নাম্বারটা দেয়া আছে। তোমরা যে কোনো সমস্যা আমার সাথে ফোনে শেয়ার করতে পারো। আমি তোমাদেরকে চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, তোমাদের যেখানে বুঝতে পারবে না, আমরা যেখানেই বুঝতে পারবো না, যেই জায়গায় সমস্যা থাকবে ওই সমস্যাগুলো উতরে দিতে। তোমাদের যেখানে সমস্যা হবে, প্রয়োজন হবে, প্রবলেম হবে, আমাকে অবশ্যই জানাবা। আমি আন্তরিকভাবে চেষ্টা করব। আমার ছাত্রীরা ভালো করলে আমার কলেজ ভালো করবে, আমার কলেজ সুনাম করবে। আমার ছাত্রীরা ভালো করলে তাদের পরিবার থেকে তারা আমাদের প্রতিষ্ঠানকে বড় করবে। প্রতিষ্ঠান বড় হলে আমি বড় হব। এই বিষয়টাই আমি মাথায় রাখবো। আমার চেষ্টা, আন্তরিকতা সবসময় তোমাদের জন্য থাকবে। তোমরা আজকের ক্লাসটি যখন বই নিয়ে বসবে, আবার এই টপিকসগুলো নিয়ে দেখবে, তখন তোমরা অবশ্যই খুব ভালো করে বুঝতে পারবে। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে নক করবে। আমার নাম্বারটি তো ক্লাসের প্রথম যে স্লাইডটি, এই স্লাইডটিতে দেয়া আছে, ওই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারটি সবসময় খোলা থাকবে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন দিবে। অ্যানাদার তুমি ফোন দিতে পারো, তবে অবশ্যই সেটা যাতে রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে না হয়। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে তোমরা একটু কাগজে লিখে নাও, তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এটা বাড়ির কাজ হিসেবে থাকবে। দেখো, একটা বাড়ির ছবি দিয়েছে, তার নিচে লেখা ভার্চুয়াল রিয়েলিটির সুফল ও কুফল। এটা খাতায় লিখে আনবে। অর্থাৎ এখন তো আর তোমরা আসতে পারো না, খাতায় লিখে রাখবে। আমরা যখনই স্বাভাবিক ক্লাসে যাব তখন আমরা তোমাদের এই কাজগুলা দেখব। এবং এখানে আমি তোমাদেরকে উল্লেখ করেও দিয়েছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই ভার্চুয়ালিটির ক্লাসে ভার্চুয়ালিটির কী প্রভাব রয়েছে, ইতিবাচক নেতিবাচক, অর্থাৎ সুফল কুফল কী রয়েছে আমি একটু উল্লেখ করেছি। বিস্তারিত আলোচনায় যতটুকু গিয়েছি এই বইতে আরও অনেক সুন্দর করে রয়েছে। আমি আবারও বলছি, অক্ষরপত্র পাবলিকেশনসের এই যেটা আসাদুজ্জামান স্যারের বইতে এই বাড়ির কাজ অর্থাৎ ভার্চুয়ালিটির সুফল ও কুফল, এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে দেয়া আছে, যেটা ইতিবাচক নেতিবাচক দিক হিসেবেও উল্লেখ করা আছে। এখানে ব্যাখ্যা সহ বিষয়গুলো রয়েছে। তোমরা অবশ্যই ওই বইটা ফলো করে সেখান থেকে লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে তোমাদের অপেক্ষায় থাকবো, তোমরা ক্লাসে উপস্থিত থাকবা এবং কাগজ কলম নিয়ে ভালো করে ভালো উপস্থিতি নিয়ে, অর্থাৎ সম্পূর্ণ সর্বান্তকরণে আমি বলবো তোমাদের এই আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আশা করব আগামী ক্লাসটা আরও সুন্দর করার জন্য। আজকের ক্লাসের যে ব্যাকসাইডগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করব। তোমাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আর কথা বলছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার প্রতি সবার পরিবারের শুভকামনা করে এবং আমাদের জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে, আমার পরিবারের জন্য দোয়া আছে, শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।